বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি দীপক ঘোষের একটা চটি বইয়ের কাহিনী এবং একটা ছবি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার খুলেআম ব্যক্তি আক্রমণ, কুরুচিকর আক্রমণ করছে বিজেপির নেতারা। উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে। আমি ওনাকে সাবধান করছি, দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব। তো প্রথমে এই বিষয়গুলোকে আমি আমল দিচ্ছিলাম না, খুব একটা গুরুত্বও দিচ্ছিলাম না, কিন্তু যখন দেখছি এই ন্যাড়া কৌস্তব বাগচি একেবারে নিচে নেমে ব্যক্তিগত স্তরে নেমে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে যাচ্ছে, হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে কিছু মিথ্যা তত্ত্ব সামনে রেখে, তখন ভাবলাম বিষয়টা একটু ঘেঁটে দেখি, একটু তলিয়ে দেখি। রঞ্জিত ঘোষ কেন ওই দিনকার যেদিনকে ক্ষমতা এলেন সেদিনকে রাইটার্স বিল্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে কেন ছিলেন? ওনাকে আমি বলছি, ওনাকে চাওয়ালার সাথেও বসতে হবে না, রাজ্যের বিরোধী দলের নেতা তো ওনাকে আগেই হারিয়েছেন, ওনার সাথেও মোকাবেলা করতে হবে না। পিডিএফ ওয়ালার সাথে ক্ষমতা থাকলে বসে দেখুন না, আমি দীপক ঘোষের বইগুলো ধরে ধরে ওনাকে প্রশ্ন করবো, উত্তর দেওয়ার ক্ষমতা আছে না। তো এই দীপক ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বইয়ের ইতিবৃত্তের খোঁজ খবর নিতে গিয়ে উনিজি অর্থাৎ আমাদের বিশ্বগুরুর এক কেচ্ছা কাহিনীর সন্ধান পেলাম, মনীষা সোনি অন্তর্ধান রহস্য। একজন আইএএস অফিসার যে বইটা জেলে বসে লিখেছে, যেটা এখনো প্রকাশিত হয়নি, সম্ভবত খুব রিসেন্টলি প্রকাশ পাবে। স্ক্রিনে এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, এনার নাম মনীষা সোনি। ইনি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, বর্তমানে আমেরিকাতে আত্মগোপন করে আছে। এই আইএএস অফিসার প্রদীপ শর্মার লেখা অনুযায়ী কচ্ছের রণে একই তাঁবুতে নাকি উনিজি এই ভদ্রমহিলার সঙ্গে রাত কাটিয়েছিল। তো বর্তমানে কেন তাকে আমেরিকাতে আত্মগোপন করে থাকতে হচ্ছে, সেদিন ঠিক কচ্ছের রণে কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে এই দীপক ঘোষ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা বই লিখলো, তার নেপথ্যের কাহিনী অর্থাৎ পিছনের কি কাহিনী, সেটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করি। দীপক ঘোষ সম্পর্কে কম বেশি আপনারা জানেন। দীপক ঘোষ তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, তৃণমূল কংগ্রেস করতেন। কিন্তু এক সময় যখন এই দীপক ঘোষের বিরুদ্ধে ভয়ঙ্কর বধূ নির্যাতনের অভিযোগ এসেছিল এবং সেই অভিযোগটা করেছিলেন তারই পুত্রবধূ শম্পা ঘোষ। এই শম্পা ঘোষ সম্পর্কে আপনাদের ছোট্ট করে একটু বলে রাখি। এই শম্পা ঘোষ হচ্ছে একজন সিনেমা অভিনেত্রী, যিনি সিনেমা করতেন। গৌতম ঘোষের বিখ্যাত ছবি অন্তর্জলিল যাত্রাতে যিনি শত্রুঘ্ন সিনহার বিপরীতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছে। সেই শম্পা ঘোষ এই দীপক ঘোষের পুত্রবধূ দীপক ঘোষের বিরুদ্ধে ভয়ঙ্কর বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন এবং সেই বধূ নির্যাতনের অভিযোগে উল্লেখ করেছিলেন এই দীপক ঘোষ বিকৃত মানসিকতা সম্পন্ন ব্যক্তি, এবং সেই বিকৃত মানসিকতা দিয়ে তিনি এই শম্পা ঘোষের ওপরে লাগাতার টর্চার চালিয়েছেন। আর দীপক ঘোষের বিরুদ্ধে এই ভয়ঙ্কর নারী নির্যাতন বা বধূ নির্যাতনের অভিযোগ আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় দীপক ঘোষকে তৃণমূল কংগ্রেস থেকে তাড়িয়ে দিয়েছিল, তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করে দিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে এই দীপক ঘোষকে তাড়িয়ে দেওয়ার পর বা বহিষ্কার করে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়ার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করার জন্য এবং এই যে শম্পা ঘোষ তার পুত্রবধূ তার বিরুদ্ধে যে অভিযোগ বধূ নির্যাতনের যে অভিযোগ এনেছিল তার গ্রেপ্তারি থেকে বাঁচতে রাতারাতি তিনি একটা মিথ্যা কাহিনীর উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী লিখে ফেলেছিলেন। এবং সেই বইটাতে উল্লেখ করা ঘটনা, কাহিনী এবং তথ্যের গ্রহণযোগ্যতা এতটাই নগণ্য ছিল, এতটাই কম ছিল যে কলেজ স্ট্রিটের কোনো পাবলিশার সেই বইটাকে ছাপতে রাজি হয়নি। শেষমেশ বামেদের সাহায্যে দীপক ঘোষ নিজে এই বইটা ছাপায় এবং নিজে পাবলিশ করে সেটাকে বিলি করতে শুরু করে। আর এই বইটার মধ্যে উল্লেখ করা কাহিনী বা ঘটনার গ্রহণযোগ্যতা নগণ্য কেন বলছি, কারণ যে প্রেক্ষাপট বা যে সময়ের ভিত্তিতে এই বইটা লেখা হয়েছে তখন রাজ্যে বাম শাসনকাল চলছে। তাহলে একটু ভাবুন, যে বামেদের এক ও অন্যতম শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার জন্য, রাস্তা ক্লিয়ার করার জন্য একাধিকবার মেরে ফেলার চক্রান্ত করেছিল এই বাম সরকার বা বামেদের ক্যাডাররা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদস্থ করার মতো, কুচ্ছা ছড়ানোর মতো কিছু কাহিনী হাতে পাওয়ার পর, জানার পরেও বামেরা কি চুপ করে বসেছিল? যদি এমন কিছু ঘটনা ঘটতো, যদি এমন কিছু বাস্তবে থাকতো, তাহলে কি বামেরা হাত গুটিয়ে বসে থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কুচ্ছা না ছড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপবাদ না ছড়িয়ে? এবং তৎকালীন সময়ে বলুন বা বর্তমান সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন বা ব্যক্তি জীবনের পুঙ্খানুপুঙ্খ ঘটনা কোনো না কোনো পত্রিকা, কোনো না কোনো ম্যাগাজিন, কোনো না কোনো মিডিয়া প্রকাশ করেছে। তাহলে কোনো মিডিয়া খুঁজে পেল না, কোনো ম্যাগাজিন খুঁজে পেল না, কোনো মিডিয়া জানলো না, কোনো ম্যাগাজিন জানলো না,
তার চিরশত্রু বামেরা জানলো না, কিন্তু এই দীপক ঘোষ জানলো। এই দীপক ঘোষ জানতে পারলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সেই কাহিনী। এই দীপক ঘোষ লিখে ফেললো মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সেই অজানা কাহিনী। আর সেই দীপক ঘোষের কাহিনী সম্বল করে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি আক্রমণ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা কুৎসা ছড়াচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতারা। ভারতীয় জনতা পার্টির এত দৈন্য অবস্থায় এসে দাঁড়িয়েছে, এত করুণ অবস্থা দাঁড়িয়েছে। আর যখন ভারতীয় জনতা পার্টির নেতারা রাজনীতি ছেড়ে, রাজনৈতিক মোকাবিলা ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবনে প্রবেশ করেছে, আমিও তখন একটু উনিজির ব্যক্তি জীবনে প্রবেশ করেছিলাম, উনিজির জীবন কাহিনী নিয়ে স্টাডি করছিলাম। তো সেই উনিজিকে নিয়ে একটু স্টাডি করতে গিয়ে এখনো অপ্রকাশিত এক কাহিনীর সন্ধান পেলাম। আইএএস অফিসার প্রদীপ শর্মার লেখা মনীষা সোনি অন্তর্ধান রহস্য। সেখানে আইএএস অফিসার প্রদীপ শর্মা লিখছেন, এই মনীষা সোনি একজন পেশায় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, এবং এই মনীষা সোনির সঙ্গে উনিজি কচ্ছের রনে এক তাঁবুতে রাত কাটিয়েছিল। বলা ভালো, এই মনীষা সোনিকে উনিজি তার সঙ্গে এক তাঁবুতে রাত কাটাতে বাধ্য করেছিল। এবং এই ঘটনার পরে মনীষা সোনির মুখ বন্ধ রাখার জন্য তার দুই ভাইকে আদানি গোষ্ঠীর দুটো পদে বসিয়েছিল, দুটো বড় বড় পদে বসিয়ে দিয়েছিল, এবং তার বাবাকে এনার্জি কোম্পানি তৈরির জন্য বিপুল অর্থ দিয়েছিল। আর যে সমস্ত ব্যবস্থাগুলো দরকার কোম্পানি তৈরি করতে তা রাতারাত্রি প্রোভাইড করে দিয়েছিল, যেটা পেতে একটা কোম্পানির পায়ের জুতো ছিঁড়ে যায়, কয়েক বছর সময় লেগে যায়, সেটা রাতারাত্রি পেয়েছিল এই মনীষা সোনির বাবা। এবং আলাদা সিম দিয়েছিল যাতে উনিজির সঙ্গে কেবলমাত্র সেই সিম থেকে মনীষা সোনি কথা বলতে পারে। একটা পর্যায়ে এসে মনীষা সোনিকে বিবাহ প্রস্তাবও দিয়েছিল, বিবাহ প্রস্তাব দিয়েছিল উনিজি মনীষা সোনিকে। এবং এই মনীষা সোনি যখন সেই বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, তারপরে তাকে জেলে ঢুকিয়েছিল মিথ্যা মামলা দিয়ে। কারণ মনীষা সোনি তখন ব্যাঙ্গালোরের একজন যুবকের ভালোবাসত, তাকে বিবাহ করতে চেয়েছিল। সে কথা জানার পরে উনিজি মিথ্যা মামলা দিয়ে এই মনীষা সোনিকে 5 বছর জেল কাটিয়েছিল। এবং সেই 5 বছরের বন্দিদশা কাটানোর পর তিনি যখন মুক্তি পেয়েছিলেন, অর্থাৎ জেল থেকে যখন বেরিয়েছিলেন, তারপর যাতে তিনি সমাজে মুখ না খুলতে পারেন, এই ঘটনা যাতে সমাজে বলতে না পারে, তার জন্য লাগাতার তার প্রাণের হুমকি আসতে শুরু করে এবং একটা পর্যায়ে এসে প্রাণনাশের চেষ্টা চলে। বর্তমানে তিনি কেবলমাত্র বেঁচে থাকার তাগিদে, বাঁচার তাগিদে আমেরিকাতে গিয়ে আত্মগোপন করে আছে। আর এই সব ঘটনা জেনে ফেলেছিল আইএএস অফিসার প্রদীপ শর্মা, যে কারণে আইএএস প্রদীপ শর্মার নামে জমি বন্টনের মিথ্যা মামলা দিয়ে জমি বন্টন কেলেঙ্কারির নামে তাকে অ্যারেস্ট করে জেলে রেখেছে। আর সেই জেলে বসে আইএএস প্রদীপ শর্মা এই কাহিনী, এই বইটা লিখেছে মনীষা সোনি অন্তর্ধান রহস্য, যে বইটা খুব শীঘ্রই হয়তো প্রকাশ পাবে। এবং সেই বইটা যদি প্রকাশ পায়, আর তো সেই বইটা যদি এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের লোকজন ছাপিয়ে বিলি করে, তাহলে এই বিশ্বগুরুর চেলারা মুখ দেখাতে পারবে। আজকের যা 56 ইঞ্চি ছাতি বলে সমাজের সামনে বুক চওড়া করছে, বেটি বাঁচাও বেটি পড়ার কথা বলছে, নারী সুরক্ষার কথা বলছে, নারী সম্মানের কথা বলছে, সিঁদুর বেচার কথা বলছে, আগামীতে তার চেলারা, তার চেলা চামুন্ডারা মুখ দেখাতে পারবে তো? সমাজে প্রত্যেক ক্রিয়ার কিন্তু একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কৌস্তব বাগচি যে কথাটা বলেছিল, কৌস্তব বাগচির ওপরে সেই সমান প্রতিক্রিয়া হয়েছে। এই কৌস্তব বাগচিকে নিজের এলাকায় জনরোষের মুখে পড়তে হয়েছে, মানুষের তাড়া খেতে হয়েছে। দেখুন সে ভিডিও। আর কেবলমাত্র এই কৌস্তব বাগচিকে তার নিজের এলাকায় তাড়া খেতে হয়নি, জনরোষের মুখে পড়তে হয়নি। গোটা পশ্চিমবাংলা জুড়ে মহিলারা রাস্তায় নেমেছে, আন্দোলন করছে, প্রতিবাদ দেখাচ্ছে। এই ন্যাড়া বাগচির মাথায় ঘোল ঢালছে, প্রতীকী ঘোল ঢেলেছে এই ন্যাড়া বাগচির মাথায়।
অলরেডি দুটো মামলা দায়ের হয়েছে, যেখানে কলকাতা হাইকোর্ট এই কৌস্তব বাগচিকে তলব করেছে, তার ডিক্লারেশন চেয়েছে, কোন এভিডেন্স, কোন প্রমাণের ভিত্তিতে তিনি এই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, এই মন্তব্যগুলো করেছে, তার ক্লিয়ারেন্স চেয়ে পাঠিয়েছে। না দিতে পারলে এবারে আর রক্ষে নেই। আগে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুচ্ছা ছড়িয়ে অ্যারেস্ট হয়েছিল এবং দল বদল করার মুজলেকা দিয়ে জামিনও পেয়ে গিয়েছিল, কিন্তু এবারে কলকাতা হাইকোর্ট নিজে থেকে তার কাছে ডিক্লারেশন চেয়েছে। ডিক্লারেশন না দিতে পারলে এবার নাড়ার বেলতলা দেখিয়ে ছাড়বে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।